নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো গড় পঞ্চকোট ভ্রমণের চতুর্থ পর্ব। সকালবেলা ঘুম ভেঙে গেছে পাখিদের কলরবে। নানা ধরনের পাখিরা কিচির মিচির করছে। সে প্রভাতী অন্য রকম একটা সুর। পাখিদের কণ্ঠস্বরে প্রভাতের ঘুম টুটে যখন বাইরে এলাম তখন দেখলাম এমু পাখিরা আমাদের রুমের সামনের লনে মর্নিং ওয়াক করছে। দুটো পাখি প্রত্যেক দিনই এখানে চলে আসে। যেহেতু ফাঁকা, তেমন কোনো পর্যটক নেই, ওরা নিরিবিলিতে মনের সুখে মর্নিং ওয়াক সেরে নেয়। চারিদিকে তখনও কোকিলের কণ্ঠস্বর, আরও জানা অজানা পাখিদের কলরব, সবুজ প্রকৃতি, অদ্ভুত সুন্দর একটি মনোরম পরিবেশে এই কলকাকলি মন কাড়বেই, তোমাকে বিচলিত করবে। পাখিদের কলতান শুনতে শুনতে ওরা নিশ্চিন্তে মর্নিং ওয়াক সেরে নিচ্ছে। তারপরে আমরাও বেশ খানিকক্ষণ পরে একটু ফ্রেশ হয়ে আমরাও ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো লুচি, আলুর তরকারি, ব্রেড, বাটার, জেলি, তারপর চিড়ের পোলাও, কলা, ফ্রুট জুস, চা অথবা কফি, নানা ধরনের জিনিস ব্রেকফাস্টে রাখা ছিল। তো যার যেটা পছন্দ নিলাম। এবার কলা খাচ্ছি সেটা আমি একটু দেখালাম। আমাদের একজন দলেরই বন্ধু কাঁটা দিয়ে কলা খাচ্ছে, অদ্ভুত লেগেছে আমার। সৌরভ, ও ভীষণ মজা করে। ব্রেকফাস্ট সারা হলো সকলের খুশি মতো, সবাই খুব আনন্দিত। যেদিন পৌঁছেছিলাম সেদিন বিকেলে জঙ্গলের পথটা বেশ খানিকটা পরিক্রমা করে নিয়েছিলাম। চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল জঙ্গল, জঙ্গলের বুক চিরে কালো পিচের রাস্তাটা অবশ্য খুব সুন্দর, ভাঙাচোরা নয়, কিন্তু আমরা লোভ সামলাতে পারিনি। জঙ্গলের পথে পদব্রজে হেঁটে দেখছি কেমন লাগে। ছুঁয়ে দেখছি গাছগাছালিদের, দেখছি নানা খেজুর গাছে খেজুর ভর্তি, সোনাঝুরিরা নুয়ে পড়েছে ফুলের ভারে। কি সুন্দর রাস্তা দেখো। সবাই আমরা ইভিনিং ওয়াক করছি। আবার সেদিনেই ফিরে এসে বিকেলে চায়ের আড্ডায় চা, স্ন্যাক্স, মিষ্টি খাওয়া হলো। পরের দিন চলেছি বড়ন্তিতে, বড়ন্তির লেক দেখার জন্য। আবার সবাই বাসে চেপে চলেছি। নতুন করে আবার পথ দেখব, গাছগাছালি দেখব, লেক দেখব, এই উদ্দেশ্য নিয়ে। বাসটা এক জায়গায় থেমেছিল। একদল কি সুন্দর দেখো, একদল পোষ্য তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এখানকার লোকেদের আরেকটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকেরই ঘরে গরু, না হয় মহিষ, না হয় ছাগলের দল, না হয় হাঁস মুরগি, গৃহপালিত পশু যাদের বলে, সেগুলো কিন্তু সবার ঘরে ঘরে রয়েছে। কারণ চারিদিকে রুক্ষ শুষ্ক ভূমি। এটা মনে হয় জানি না বছরে একবার বা দুবার ওরা ধান চাষ করে। এমনিতে এখন কোনো আমি চাষ দেখিনি, শুধু রুক্ষ শুষ্ক ভূমিই দেখেছি। ঝোপঝাড় ঝোপঝাড় জঙ্গল, মাঝখানে মাঝখানে পাথর। এগুলো দেখতে দেখতে আমরা এগিয়েছি। এই যে গার্ডেনটা, এই যে বাগান বা জঙ্গলটা দেখাচ্ছি, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের বন বিভাগ দপ্তর।
ফরেস্ট ডিপার্টমেন্টের বনবিভাগ দপ্তরটি দেখার জন্য আমরা বাসটা দাঁড় করালাম। রিসর্ট থেকে মোটামুটি কাছেই ছিল, তো এটা দেখে আমরা লোভ সামলাতে পারিনি। অ্যাকচুয়াল এখানে থাকা যায় কি না জানার জন্য আমরা ঢুকেছিলাম অফিসে দেখা করার জন্য। তো দেখলাম সেরকম কিছু থাকার বাংলো বা কিছু বন্দোবস্ত নেই, কিন্তু ভিতরটা ভীষণ সুন্দর। আমরা অনেকক্ষণ ঘুরলাম, ওখানকার গাছ থেকে প্রচুর হরিতকি কুড়ালাম, বেল পড়েছিল, বেল কুড়ালাম, ছবি তুললাম, আর কিছুটা ক্যামেরাবন্দি করলাম। দারুণ দারুণ জায়গা, ভীষণ ভাল লেগেছে ফরেস্ট ডিপার্টমেন্টটা। তারপরে চললাম পাঞ্চেত বাঁধ দেখার উদ্দেশ্য নিয়ে, কিন্তু পাঞ্চেত বাঁধ এই যে দেখাচ্ছি নেট দেয়া আছে, এটা বাঁধের ঠিক অপর পারে, বাঁধের উপরে দিয়েই আমাদের গাড়িটা চলছে, আর অপর পারে দেখো জল দেখা যাচ্ছে। এখানে রয়েছে পাঞ্চেত বাঁধের জলাধার, মানে জলটাকে এখানে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে। আর অপোজিটে দেখালাম একটু শুকনো শুকনো, যখন জল খুব বেশি এসে যায় তখন ছেড়ে দেওয়া হয়, বাঁধের যে লক গেটগুলো খুলে দেওয়া হয়, তখন জলটাকে পাস করানো হয়। কিন্তু এখানে নেমে যে ছবি তুলবো, এখানে আর একটু ভালো করে দেখাবো, সেরকম কোনো সুযোগ পেলাম না, কারণ এখানে গাড়ি পার্কিং করা, নেমে ছবি তোলা একদম বারণ আছে। তো পুলিশ কেস দিয়ে দেবে, সেই জন্য আমরা আর রিস্ক নিলাম না। গাড়ি আমাদের চলছে, গাড়িতে চলতে চলতেই যতটুকু ধরে নেওয়া যায় তো ততটুকুই ক্যামেরাতে ধরে রাখার চেষ্টা করছি। বিশাল এলাকা জুড়ে দেখো কত জল, হ্যাঁ, কত জলটাকে ধরে রাখা হয়েছে বাঁধ দিয়ে। দেখো গাড়ি কি স্পিডে যাচ্ছে, অথচ শেষ হচ্ছে না। যেদিকে তাকাই শুধু মনে হচ্ছে এটা একটা সমুদ্র। খুব দূরে সবুজের রেখা দেখা যাচ্ছে, খুব খুব দূরে, অনেক দূরে। তো এই বাঁধটা ছবি নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা দুবার ক্রস করেছি নামবো বলে, কিন্তু চারিদিকে বোর্ড দেওয়া আছে যেখানে নামা যাবে না, ছবি তোলা যাবে না, পার্কিং করা যাবে না। সে কারণে আমাদের ড্রাইভার সাহেব দাঁড় করাতে পারলো না, বলছে কেস দিয়ে দেবে। তো বাসে যেতে যেতেই দু নয়ন ভরে সৌন্দর্য উপভোগ করা, দেখা, যতটা আমি নিতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি। অনেকটা অতিক্রম করে চলে এসেছি। দেখো বিস্তীর্ণ এলাকাতে জলটা কোথায় না কোথায় ছড়িয়ে পড়েছে, জাস্ট ভাবা যায় না। আর কাঁটা তার দিয়ে ঠিক উল্টো পারেই দেখালাম অল্প অল্প জল জমে আছে, বন জঙ্গল ঝোপঝাড়, ওটা ঠিক বাঁধের উল্টো দিকে। ওয়াচ টাওয়ার, দূরে পাহাড়ের সীমানা দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে এই জলরাশি, আহা, মন কেড়ে নেয়। বারে বারে পাহাড় হাতছানি দেয়। মোটামুটি আমরা ক্রস করে ফেললাম বাঁধটি। বাঁধের ওপর দিয়ে রাস্তায় যে দুদিকে দেখো শুষ্ক রুক্ষ জমি, মাঝে মাঝে বিভিন্ন নানা ধরনের গাছগাছালি, তাল গাছ আছে, খেজুর গাছ আছে, পলাশ গাছ আছে, নাম না জানা অনেক গাছ আছে। আর প্রকৃতি এতটাই দাবদাহে রুদ্ধ হয়ে আছে যে গাছপালাগুলো প্রায় যেন পুড়ে পুড়ে গেছে, অনেক পাতা শুকিয়ে গেছে। এবার আমরা চললাম বড়ন্তির পথে। দেখো সামনেই পাহাড় আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, কি সুন্দর পাহাড়ের রাশি। আর রাস্তাটা দেখো কি অপূর্ব, একটু সরু, কিন্তু কি ভালো লাগছে, মনটা ভরে গেল পাহাড় দেখে। বড়ন্তির পথে চলেছি, খুব সাবধানে গাড়িটাকে ক্রস করতে হলো, রাস্তাটা খুবই সরু ছিল। বড়ন্তিও পাহাড়ের তলদেশে একটি লেক, বিশাল বড় লেক, আরও চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। বড়ন্তিতে অলরেডি পৌঁছে গেছি। দেখো যে জলরাশি দেখছো, দূরে পাহাড় দেখছো, এটা বড়ন্তির লেক। লেকের জলটা যদিও পরিচ্ছন্ন নয়, একটু নোংরা নোংরা আছে, একটু পানা আছে, কচুরি পানা আছে, এরকমে ভর্তি।
তাও খুব ভালো লাগছে। আর চারিদিকটা পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়ের একদম কোলে বড়ন্তি লেক অবস্থিত। এদিন এত গরম ছিল, এত তাপমাত্রা ছিল যে আমরা আর বাস থেকে নামতে পারলাম না। নেমে কিছু ছবি নেওয়ার ইচ্ছে ছিল, তো চলতি পথেই ছবি নিতে হলো। নামার কোনো স্কোপ ছিল না, মনে হচ্ছে যেন সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, এরকম গরম। আদিবাসীদের ঘর, তারপরে আবার জঙ্গল, জঙ্গলের পথ পেরিয়ে আমরা বড়ন্তিতে পৌঁছালাম। বড়ন্তির এই যে লাল রঙের যে দেখছো বাংলো, এখানে বেশ কয়েকটি বাংলো রয়েছে। লোকজন থাকে কি না জানি না, বেশ পোড়ো পোড়োই লাগলো আমার। একদম বড়ন্তি লেকের পাশেই পাহাড়, পাহাড়ের কোলে বড়ন্তি লেক, তার পাশেই বাংলো। তো আমাদের গাড়িটা এখানেই থেমেছিল। আমরা যখন পৌঁছেছি মোটামুটি দুপুর 12টা হবে, 12টা সাড়ে 12টা। ওই মধ্য গগনে এত তাপমাত্রা নিয়ে, প্রায় 44-45 ডিগ্রি তাপমাত্রা নিয়ে আমাদের আর লেকের কাছে যাওয়ার ইচ্ছে হয়নি। তো অনেকটা বেলা হয়ে গেছে। সেই বেলাতে প্রথম যেটা মনে রাখতে হবে যে বাচ্চাগুলোকে লাঞ্চ করাতে হবে। কোথায় লাঞ্চ করাবো ভাবতে ভাবতে কাছেই একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, কাছেই পেয়ে গেলাম। সেই রেস্টুরেন্টেরই ছবি দেখাচ্ছি। এটাও গেস্ট হাউস, এখানে থাকা যায়। বড়ন্তি দি পলাশ কুইন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, বড়ন্তি দ্য পলাশ কুইন রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা পাশেই পেয়ে গেলাম, লেকের পাশে। তো আমরা ঢুকে এখানে দুপুরে লাঞ্চের জন্য খাবার ব্যবস্থা বললাম, কিন্তু লাঞ্চ এদের রেডি ছিল না, যেহেতু লোকজন কম আসে আর এখন তো সিজন না, আরোই আসবে না। তো আমরা 12-13 জন ছিলাম, আমাদেরকে তো খেতে হবে, নইলে কখন খাবে, কোথায় খাবে। তো সেখানে কথা বলে আমরা লাঞ্চের ব্যবস্থা করলাম। এবার বললো আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের টাইম দিন, আমরা রান্নাবান্না করে দেব। তো আমরা যে অর্ডার করলাম, মোটামুটি বাড়িটা দেখো কী সুন্দর। লোকজন আসে, সিজনে আসে, থাকে, কিন্তু কম আসে। গাছগাছালি ঘেরা এই বাড়িটিও মনে হচ্ছিল কোনো আত্মীয়ের বাড়ি বা কোনো বন্ধুর বাড়িতে আমরা বেড়াতে এসেছি। দেখো কি ভালো লাগছে, 3তলা বাড়ি, বেশ সুন্দর লাগছিল। তো আমরা সবাই মিলে ওখানে গল্প করলাম, বাগানটা ঘুরে দেখলাম। দেখে ওরা লাঞ্চের জন্য রান্নাবান্না করে দিল, খুব সুন্দর যত্ন করে আমাদের ঘরোয়া রান্না খাইয়েছিল। খেয়ে ভালো লেগেছিল, শরীরের কোনো ক্ষতিও হয়নি। মোটামুটি খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে আবার আমাদের নিজেদের রিসর্ট, যেটা ইকো ট্যুরিজম, ওখানে ফিরে আসি। ওই আশেপাশে যে জঙ্গল ছিল, জঙ্গল থেকেই কিছু ছবি মেয়েরা তুলেছে। জঙ্গল এবং রাস্তা বড়ন্তি লেকের একদম ঠিক পাশেই, সেখান থেকেই কিছু স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা। তো রান্নাবান্নাগুলো এক আদিবাসী মহিলা ছিল, তিনিও করেছেন, আর একজন মেল পার্সন ছিল। একদম ঘরোয়া রান্না ছিল, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর এগ কারি খেয়েছিলাম আমরা। তো একদম ঘরোয়া রান্না যেমন হয়, বেশি রিচ না, তেল মশলা না, ঠিক সেরকমভাবেই রান্না করে দিয়েছিল ওরা। প্রত্যেকে আমরা যত্ন করে তৃপ্তি করে খেয়েছি, কারোর কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে। যারা নিরিবিলি পছন্দ করে, আমার মনে হয় এরকম একটি রিসর্টে যদি আগে থেকে বুক করে আসা যায়, তাদের উদ্দেশ্য সফল হবে, তাদের খুব ভালো লাগবে। একদম নিরিবিলি জায়গায়। এখানে যে ছবিটা দেখাচ্ছি, এটা গভর্নমেন্টের বন বিভাগ দপ্তর, যে জায়গাটায় আমরা ঢুকেছিলাম, সেই জায়গার কিছু ছবি আমি দেখালাম। সবাই যায়নি, বেশ কয়েকজন গিয়ে আমরা ছবিগুলো তুলেছিলাম। জায়গাটাও ভীষণ মন কেড়ে নিচ্ছিল। দেখো গেট, দেখো এটা হলো বড়ন্তির রেস্টুরেন্টের গেট। এটা আবার অন্য ছবিতে চলে এলাম। এই ছবিটা বন বিভাগ দপ্তরের, সেখানেও কিছু স্ন্যাপ নেওয়া রয়েছে। আর জাস্ট জঙ্গলটা অপূর্ব। যে রেস্টুরেন্টে দুপুরে আমরা খেলাম, পলাশ কুইন, সেখানেই দেখো একটা ইঁদুর ধরা ছিল, ও খাঁচার মধ্যে ছটপট ছটপট করছিল। এটা বাচ্চাদের দেখাবার জন্য হয়তো ওরা টাঙিয়ে রেখেছে বা কিছু। তো আমি ওকে কিছু ছবি তুলে নিলাম। তো নিয়ে খাওয়া দাওয়া করে, মোটামুটি কথাবার্তা বলে, জায়গাটা ঘুরে আবার আমরা ফিরছি। আবার সেই পাহাড়ের তলদেশ দিয়ে ফিরছি আমরা।
বড়ন্তি লেক অতিক্রম করে আমরা ফিরে আসছি নিজেদের ঠিকানায়, নিজেদের ইকো ট্যুরিজম রিসর্টে। তো যখন ফিরছি তখন তো বেলা 2টো বেজে গেছে, ওই 2:30 নাগাদ হবে। 2:30 তো হবে, 2:30 তখনও রোদ্দুরের প্রচণ্ড তেজ। যদিও আমাদের গাড়িটা এসি ছিল, তার জন্য আমরা দাবদাহ বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছিল একটা সময় যে এসিও যেন চলছে না, ঠান্ডা করছে না। বড়ন্তি লেকের পাশ দিয়ে আমরা ফিরছি, আরেকবার দেখালাম। আর এই পাহাড়টা এত সুন্দর, এই পাহাড়ে ওঠা যায় কি না জানি না, কথায় কথায় জিজ্ঞাসা করতে ভুলে গেছি এই পাহাড়ে ওঠা যায় কি না বা কোনো মন্দির আছে কি না। কী সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সবুজ বনভূমিতে ঘেরা, অসাধারণ তার সৌন্দর্য। এত বড় পাহাড় যখন, কিছু মন্দির বা কিছু ধর্মীয় স্থান অবশ্যই থাকবে। এই বাঁশ গাছের ঝাড়গুলো দেখো কি সুন্দর, কেউ যেন যত্ন করে বসিয়েছে, কিন্তু না, এগুলো সব আপনা আপনি হয়েছে, গোছ গোছ করে যেমন বসানো। নিচে শুকনো পাতা ভর্তি, নিচের দিকটা মনে হচ্ছে শুকিয়ে গেছে বেশি, প্রচণ্ড গরমে। গভর্নমেন্টের এটা বন বিভাগ দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের। হাতে দেখো বেল, আঠা বেল প্রচুর পড়ে আছে গাছের নিচে। আমরা কয়েকটি হরিতকি নিলাম, আঠা বেল কুড়ালাম, কুড়িয়ে ওরা রাস্তা ক্রস করে বাসের উদ্দেশ্যে যাচ্ছে। গড়পঞ্চকোট বন বিভাগ। ইউক্যালিপটাস গাছ, এই তার গেট। পুরো বিশাল রাস্তা আছে, ভিতরটা পুরো জঙ্গলে পরিপূর্ণ, চারিদিকে দেখো জঙ্গল। তো সবুজের হাতছানি, সবুজ বনানীর অপূর্ব সৌন্দর্য দুনয়ন ভরে দেখে আমরা ফিরে এলাম অবশেষে আমাদের নিজস্ব রিসর্টে, ইকো ট্যুরিজম সেন্টার বা ইকো ট্যুরিজম রিসর্টে। তো ফিরে এসে সবাই যে যার মতো একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম। আজকে এই চতুর্থ পর্বে সন্ধ্যাবেলায় আমি বেশ কিছু লাইটেড সিনারি দেখাবো। লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। যেগুলো বলেছি সোলার লাইট ছিল, কাছে গেলে লাইটগুলো জ্বলছে, আবার চলে এলে লাইটগুলো অফ হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট কিন্তু জ্বলছে না। এরকম চেঞ্জ করে করে এমন প্যাটার্নে এগুলো সিস্টেমটা লাগানো আছে, যেই কাছে যাচ্ছি কোনো বিল্ডিংয়ের লাইটটা জ্বলে উঠছে, আবার সেখান থেকে চলে আসছি লাইটটা অফ হয়ে যাচ্ছে। যার জন্য দেখো এই পুরো লেনটা অন্ধকার লাগছে। আমরা যখন হাঁটছিলাম তখন ভীষণ লাইটেড হয়ে যাচ্ছিল। আর দেখাবো আইফেল টাওয়ারের 9 থেকে 10টি কালার লাইটের দ্বারা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা অত্যন্ত লক্ষণীয় বিষয়। আর আমরা যখন বসে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম ওর এই রংমহলের রূপ, সত্যি অদ্ভুত লাগছিল। এত সুন্দরভাবে সেট করা হয়েছে। আমি চেষ্টা করছি বেশ কতগুলো রঙের আইফেল টাওয়ারের ছবি দেখাতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কালারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো, ঘন জঙ্গলের মধ্যে, অন্ধকারের মধ্যে এই আলোগুলো যেন কোনো আশার আলো জাগায়, কোনো নিশানা দেয়। সবুজের মধ্যে হঠাৎ করে এই আলোগুলো সত্যি অন্যরকম পথের দিশা দেয়, অন্যরকম ভালো লাগা দেয়, মনে আনন্দ যোগায়। অদ্ভুত সিনারি ছিল। আমি এখন কতগুলো ওই চতুর্থ পর্বে লাইটেড সিনারিগুলো দেখাবার চেষ্টা করব। এগুলো আগেও 3টে পর্বে দিয়েছি। গড় পঞ্চকোট ভ্রমণ পর্ব 1, পর্ব 2, পর্ব 3, আজকে হলো পর্ব 4। চতুর্থ পর্বে এসে গেছি আমরা লাইটেড বুদ্ধাজি। দেখো, বুদ্ধের রঙেরও পরিবর্তন হচ্ছে,
সেটা আমি দেখাবার চেষ্টা করছি, কখনো সবুজ, কখনো লাল, কখনো হলুদ, অনেকগুলো রঙে রঞ্জিত হচ্ছেন আমাদের প্রিয় বুদ্ধদেব। বুদ্ধাং শরণাং গচ্ছামি। এই সবেমাত্র বুদ্ধ পূর্ণিমা গেল। বুদ্ধের এই মূর্তিটি দেখলে মন পবিত্রতায় ভরে যায়, আর যখন লাইটেড হচ্ছে তখন তো আরোই ভালো লাগছে। এখনও পুরো সন্ধ্যা নামেনি, তবুও লাইটগুলো জ্বলছে। মন্দিরটা দেখো, মন্দিরের স্থাপত্য ভাস্কর্য বলেছি অনবদ্য। এটা রামসীতার মন্দির। কি প্যাটার্নে, কি অপূর্ব সুন্দর ভঙ্গিমাতে বানানো হয়েছে। কারুকার্য দেখো, প্যাটার্ন দেখো, মন কাড়বেই, মানুষের মন কাড়বেই। সবুজ বনানীর কোলে এরকম একটি মন্দির পবিত্রতা ছাড়া আর কী বা দিতে পারে। নানা ধর্মের মানুষজন এখানে আসেন, কারোরই কোনো অসুবিধা হবেন না। বুদ্ধদেব আছেন, আমাদের দেবাদিদেব মহাদেব আছেন, কৃষ্ণ আছেন, রামসীতা আছেন। যে যে ধর্মে তারা সেই ধর্মের অনুসারী এখানে দেবতাদের পেয়ে যাবেন। ওই গেট দিয়ে আমি বেরোলাম, বেরিয়ে আবারও কিছু জঙ্গলের পথটা দেখে নেব। আইফেল টাওয়ারটা আমি বড় করে আবার দেখাচ্ছি, নানা রঙে রঞ্জিত হয়ে কি সুন্দর দেখতে লাগছে। প্রচুর দিন ধরে বানানো হচ্ছে, প্রচুর সময় লাগছে, এখনও কমপ্লিট হয়নি। এখানকার নানা কাজ এখনও হচ্ছে, এখনও গাছগাছালি রোপণ, সুইমিং পুল বসছে, বিরাট সুইমিং পুল করা হচ্ছে। ওই ছবিগুলো আমি আনতে পারিনি, কারণ ওদিকটা যাওয়া যায়নি, প্রচুর ইট বালি সিমেন্ট ভর্তি ছিল। দূর থেকে দেখেছি, বাট আমার ছবিতে আনতে পারিনি। যদি আবারও কখনো 1 বছর বা 2 বছর পরে আসি, আমি আবার ডিটেলসে সমস্ত দেখাবো। এটা হলো রিসেপশন সেন্টার, যেখানে আমাদের ডাইনিং হল। ওইখানে একটা গেট ছিল, এন্ট্রান্স, লাইট জ্বলছিল। প্রত্যেকেই আমরা পালা করে করে ছবি তুললাম। অপরাজিতা ফুলে ভরপুর ছিল গেটটা। এটা সাইডের গেট ছিল, মেন এন্ট্রান্স আগে দেখিয়েছি মন্দিরের দিকে ছিল। নিচের তলা রিসেপশন, দোতলা পুরো ডাইনিং হল, 3 তলায় ছাদ, ছাদটাও অসাধারণ, ছাদের ভিউটাও সুন্দর দেখতে। প্রত্যেকেই আমাদের দলের মধ্যে ছিল, সবার এই জায়গাটা পছন্দ। এখানটা প্রত্যেকেই ছবি তুলতে চায়। এগুলো আসেনি, অপরাজিতা ফুলে ভর্তি ছিল, অপরাজিতা আর দোলন চাপা। হালকা হালকা একটু ব্লু ব্লু দেখতে লাগছে, ফুলটা চোখে পড়ছে। দোলন চাপা তো বোঝাই যাচ্ছে বড় বড়, কিন্তু এন্ট্রান্সটা ভীষণ সুন্দর ছিল, ভারী মজার, ভারী সুন্দর জায়গাটা ছিল। ছবি তোলার জন্য নানা স্পট ছিল, দেখেই মনে হয় এখান থেকে তুলি, ওখান থেকে তুলি। প্রত্যেকটি জায়গায় মনোরম, প্রত্যেকটা জায়গাতেই আনন্দ পাওয়া যায়, প্রত্যেকটা জায়গা থেকেই মনে হয় মন ভরে যায়। আবার দেখালাম মন্দিরটা, লাইটের দেখো কি সুন্দর, কি অপূর্ব। এটা রিসেপশনের ইকো ট্যুরিজম। এটা আমরা যেদিন ফেরত আসছি, বাড়ি ফিরে আসছি, সেদিনকার ছবি ছিল ওই ছবিটি। আর এটা আগের দিন রাতের ছিল। হাতি স্ট্যাচু, অদ্ভুত সুন্দর, জাস্ট ভাবা যায় না। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরা গড়পঞ্চকোটের এই ভ্রমণ 4টি পর্বে আমি সমাপ্ত করলাম। তোমরা যদি সবাই দেখো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস তো আমার বন্ধুরা করবেই। একটু কমেন্টে লিখো প্লিজ, কোথা থেকে দেখছো, কার কেমন লাগলো, তাহলে আমি অনেকটা ইন্সপায়ার্ড হব। ইন্সপায়ার্ড হয়ে তোমাদের জন্য নতুন নতুন কাজ করব। আমার বন্ধুদের কাছে এটুকু দাবি, এটুকু অনুরোধ রাখলাম, প্লিজ তোমরা একটু কমেন্টে লিখো কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার অবশ্যই দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও আমার হার্দিক শুভেচ্ছা
ও কৃতজ্ঞতা জানাই।